হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব ফিজিক্যাল সায়েন্সের 101 পাতা এবিটিএতে 101 পাতায় যে ফিজিক্যাল সায়েন্সের স্কুলটা আছে, যে টেস্টটা মানে যে প্রশ্নগুলো আছে, আজকে আমরা সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তো চলো, বেশি কথা না বলে আমরা শুরু করে দিই। ফিজিক্যাল সায়েন্স প্রতিটি প্রশ্নের উত্তর করা আবশ্যিক, প্রতিটা প্রশ্নের উত্তর করতে হবে। বিভাগ কয়ে কী বলছে, এমসিকিউ টাইপ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের নিচে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটা ঠিক সেটা তোমাকে টিক চিহ্ন দিতে হবে। বায়ুমণ্ডলের কোন অঞ্চলে কৃত্রিম উপগ্রহ বা মহাকাশ স্টেশন আছে? এটা উত্তর হবে কি? এটা উত্তর হবে থার্মোস্ফিয়ার। এটা উত্তর কী হবে? থার্মোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন কী বলেছে, ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে কোনটা? ওজোন স্তর ধ্বংসে অনুঘটকের কাজ করে হচ্ছে সিএফসি। কোনটা কাজ করে? সিএফসি। নেক্সট কোশ্চেন বলছে 4 মোল NH3 তৈরি করতে কত গ্রাম N2 প্রয়োজন? দেখে নাও বিক্রিয়াটা, যে N2+3H2 বিক্রিয়া করলে তৈরি করছে 2NH3, অ্যামোনিয়া তৈরি করছে। ঠিক আছে, এখানে বলছে না আছে নাইট্রোজেন 28 গ্রাম নাইট্রোজেন, তাই তো 14 দুগুণ 28 গ্রাম নাইট্রোজেন। আর অ্যামোনিয়া কত হচ্ছে? না হচ্ছে অ্যামোনিয়া তোমার করছে 2 মোল। আগে 2 আছে মানে কত মোল হবে? অ্যামোনিয়া তৈরি করছে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে। তাহলে 28 গ্রাম নাইট্রোজেন তৈরি করছে 2 মোল অ্যামোনিয়া। তাহলে আমরা উল্টোভাবে বললে 2 মোল অ্যামোনিয়া থেকে আমরা 28 গ্রাম নাইট্রোজেন পাচ্ছি। 2 মোল অ্যামোনিয়া পেতে আমাদের 28 গ্রাম নাইট্রোজেন লাগছে। তাহলে 2 মোলের জায়গায় 4 মোল আমাদের আছে 4 মোল আমাদের অ্যামোনিয়া তৈরি করতে কতটা আমাদের নাইট্রোজেন লাগবে? তাহলে এটাকে দ্বিগুণ করেছি, মানে এটাকেও দ্বিগুণ করতে হবে। 28 গুণ কত? 56 গ্রাম নাইট্রোজেন লাগবে। বোঝা গেল? তাহলে উত্তর কত হবে? 56 গ্রাম উত্তর হবে আমাদের। উত্তর কত হবে? 56 গ্রাম। নেক্সট কোশ্চেন বলছে এটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এসটিপিতে 11.2 লিটার গ্যাসের ভর কত হবে? ওকে, চলো, গ্যাসের বাষ্প ঘনত্ব কত বলেছে? 8 বলেছে, ব্যাস। বলছে গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 8 হয়, আমরা জানি m=2d, তাহলে ডি এর মান যদি 8 হয় তাহলে 8 গুণ 16, তাহলে গ্যাসের আণবিক ভর কত হচ্ছে? আণবিক ভর হচ্ছে 16 গ্রাম। তাহলে বলছে 22.4 লিটারের জন্য আমাদের কোনো একটা গ্যাসের 22.4 লিটার আয়তনের কোনো গ্যাস মানে 16 গ্রাম সেই গ্যাসের ভর। তাহলে 11.2 লিটার মানে এর অর্ধেক করেছি, মানে এখানে 16 অর্ধেক 8 গ্রাম অ্যান্সার হবে। সেই গ্যাসের ভর তাহলে কত হবে? 8 গ্রাম। তাহলে উত্তর কত হবে? এটা উত্তর হবে কিন্তু 8 গ্রাম। 11.2 গ্রামও ছিল। বলছে গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় কোনটাকে? বলছে প্রাথমিক উষ্ণতা ধরা হয় গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে। 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে প্রাথমিক উষ্ণতা ধরা হয়। তোমার হচ্ছে যদি এটা গ্যাসের প্রসারণের সময় প্রাথমিক উষ্ণতা ধরা হয়েছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড, চালসি সূত্র থেকে তোমরা এটা পেয়ে যাবে। কাচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হয়? কাচ নির্মিত কোনো লেন্সকে যদি জলে নিমজ্জিত করি তাহলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। মনে থাকবে, ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়। বলছে বিক্ষেপিত আলোর তীব্রতা আই এবং তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা এর মধ্যে সম্পর্ক কী? তাহলে আই প্রপোর্শনাল 1/λ⁴, আই প্রপোর্শনাল 1/λ⁴, এটাই কিন্তু আমাদের সূত্র। ঠিক আছে, শর্ট সার্কিট হলে আর এর মান কত হয়? তো শর্ট সার্কিট যদি হয় তাহলে আর এর মান কত হবে? শর্ট সার্কিটের ক্ষেত্রে আর এর মান কিন্তু তোমার হয় হচ্ছে 0। আর এর মান কত হয়ে যায়? 0 হয়ে যায়। তারপরে কোশ্চেন কী বলেছে? তারপরে কোশ্চেন বলেছে যে তড়িৎ ক্ষেত্রের এসআই একক কী? আমরা জানি তড়িৎ ক্ষেত্রের এসআই একক হচ্ছে ওয়াট। তড়িৎ ক্ষেত্রের এসআই একক হচ্ছে ওয়াট হবে। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে আমাদের বলছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে ব্যবহৃত হয় কোনটি? লিখবে ভারী জল। ঠিক আছে, এখানে ভারী জল হচ্ছে অপশান ডিতে ভারী জল ব্যবহার করা হয়। বলছে দীর্ঘ পর্যায় সারণীতে নোবেল গ্যাসগুলি যে শ্রেণীতে থাকে তা হলো 18 নম্বর শ্রেণী। নোবেল গ্যাসগুলিকে আমরা সবসময় 18 নম্বর শ্রেণীতে রাখি। বলছে আয়নীয় যৌগের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? আমি মনে রাখবে আয়নীয় যৌগের ক্ষেত্রে এটা হচ্ছে আয়নীয় ওজন, যেটা আছে অপশান ডি আয়নীয় ওজন। আয়নীয় ওজনটা কিন্তু প্রযোজ্য। ঠিক আছে, NH3 এর শিল্প প্রস্তুতিতে NH3 এর অনুঘটকীয় জারণে উৎপন্ন অক্সাইড কোনটি? উৎপন্ন অক্সাইড হচ্ছে এখানে NO। উৎপন্ন অক্সাইড কোনটি? NO। ঠিক আছে, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন একটি ধাতু কোনটি? কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় জেরেন। ঠিক আছে, জেরেনকে কিন্তু জিঙ্ককে কিন্তু কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়। বলছে অ্যালকোহলের সঙ্গে সোডিয়ামের বিক্রিয়া উৎপন্ন গ্যাস কোনটি? অ্যালকোহলের সঙ্গে সোডিয়াম বিক্রিয়া করলে সেখানে কিন্তু হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ওকে, নেক্সট কোশ্চেন কী বলছে? নেক্সট কোশ্চেন বলছে বায়ুমণ্ডলের কোন স্তরটি শীতলতম? উত্তর হবে মেসোস্ফিয়ার। উত্তর কী হবে? মেসোস্ফিয়ার। ঠিক আছে, তারপরে কি বলেছে ওডিএস এর সম্পূর্ণ নাম কি? ওডিএস এর সম্পূর্ণ নাম হচ্ছে ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স। কি বলছে? ওজোন, আমি এক উপরে লিখে দিচ্ছি ওডিএস এর OZONE, ওজোন ডিপ্লেটিং, DEPLE ডিপ্লেটিং, ডিপ্লেটিং সাবস্ট্যান্স, SUBS সাবস্ট্যান্স, TANCE সাবস্ট্যান্স।
ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স, এটা কিন্তু ওডিএস এর ফুল ফর্ম। যে বিদ্যুৎ খননের সময় কোন গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয়? মনে রাখবে এনও গ্যাস। বিদ্যুৎ খননের সময় এনও গ্যাস কিন্তু ওজোন স্তরকে কিন্তু ভেঙে দেয়। ঠিক আছে, বিদ্যুৎ খননের সময় এনও গ্যাস ওজোন স্তরকে ভেঙে দেয়। বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা লিখতে হবে। যে খুব উচ্চ চাপ এবং উচ্চ উষ্ণতায় কখনো নয়, দুটোই উচ্চ কখনো হয় না। আর যে নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের মতো আচরণ করে, দুটোই কিন্তু উচ্চ হবে না, তাই এটা হচ্ছে মিথ্যা। কিন্তু তাহলে সত্য কোনটা, মানে সঠিক কোনটা? খুব নিম্নচাপ এবং উচ্চ উষ্ণতায়, অর্থাৎ উচ্চ উষ্ণতা এবং নিম্নচাপ, এটা হচ্ছে ভুল আছে। উচ্চ হবে না, এটা নিম্ন হবে। ঠিক আছে, বলছে 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? দেখে নাও কোশ্চেনটার উত্তর কী হবে। 1 গ্রাম জলে অণুর সংখ্যা বলছে যে এই যে আমরা জানি যে জলের আণবিক ভর কত, H2 এর আণবিক ভর কত? তোমরা জানো যে H2 এর আণবিক ভর হচ্ছে 2 × 1 + 16 16 2 18 গ্রাম। H2 এর আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। তাহলে 18 গ্রাম 18 গ্রাম জল মানে কিন্তু 6.022 × 10⁻23 এতটি অণু, তাই তো? এতটি অণু থাকে। তাহলে 1 গ্রাম জল মানে কত হবে? 6.022 × 10⁻23 দিয়ে ভাগ করবো, করলে তার উত্তর হবে 3.34 × 10⁻22, এতটি কিন্তু অণু হবে। কত হবে? 3.34 × 10⁻22, এতটি কিন্তু অণু হবে। বোঝা গেল? তারপরে নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে সত্য মিথ্যা লিখতে হবে। হিরে তাপের কুপরিবাহী অধাতু, এটা কিন্তু মিথ্যে। হিরে তাপের কুপরিবাহী অধাতু নয়। ঠিক আছে, তাপ পরিবাহিতার রাশিটি পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, এটা কিন্তু সত্য হবে। ঠিক আছে, এটা কিন্তু কী হবে? সত্য হবে, ট্রু এটা। ঠিক আছে, বলছে কখন একটি উত্তল লেন্স অসৎ প্রতিবিম্ব গঠন করে? লিখবে যখন এফ থেকে কম দূরত্বে বস্তুকে রাখা হলে, তখন কিন্তু বলছে কখন একটি উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। অর্থাৎ উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব তৈরি হয় এফ থেকে কম দূরত্বে বস্তুকে রাখা হলে। বস্তু কী হবে উত্তর? বস্তু এফ অপেক্ষা এফের কম দূরত্বে থাকলে, কম দূরত্বে থাকলে বস্তু যদি এফের থেকেও কম দূরত্বে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বস্তু এফের কম দূরত্বে থাকলে কিন্তু উত্তল লেন্সে অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। কোনো মাধ্যমের প্রতিসঙ্গ আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে? কোনো মাধ্যমে আলোর প্রতিসঙ্গ আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে? দেখে নাও, কোনো মাধ্যমের প্রতিসঙ্গ আলোর বেগের উপর কীভাবে নির্ভর করে? আমরা জানি যে মিউ = c/v। এই মিউ হচ্ছে প্রতিসরাঙ্ক, এই মিউটাকে বলা হয় প্রতিসরাঙ্ক। সি হচ্ছে শূন্যস্থানে আলোর বেগ, আর ভি হচ্ছে কি কোনো মাধ্যমে, মানে যে মাধ্যমে প্রতিসরাঙ্ক বের করছি সেই মাধ্যমে আলোর বেগ। তাহলে এখানে শূন্যস্থানে আলোর বেগ তো কনস্ট্যান্ট, তার মান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তাহলে এটা যদি কনস্ট্যান্ট হয়, তার মানে কি মিউ প্রপোর্শনাল 1/v হবে, তাই তো? তার মানে কি প্রতিসরাঙ্ক এবং কোনো মাধ্যমে আলোর বেগ ব্যস্ত অনুপাত সম্পর্কে আছে। কী সম্পর্কে থাকবে? ব্যস্ত অনুপাত সম্পর্কে থাকবে। ঠিক আছে, বলছে আন্তর্জাতিক নিয়ম অনুসারে 8 তারের রং কী হয়? আন্তর্জাতিক নিয়ম অনুসারে 8 তারের রং হচ্ছে সবুজ বা হলুদ হয়। কী হয়? সবুজ বা হলুদ হয়। ঠিক আছে, আন্তর্জাতিক নিয়ম অনুসারে 8 তারের রং কী হয়? সবুজ বা হলুদ। উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়? উষ্ণতা বৃদ্ধি করলে অর্ধপরিবাহী রোধ কিন্তু কমে। কী হয়? কমে যায়। অর্ধপরিবাহী রোধ কিন্তু কমে যায়। তাই বলছে 225 225/90 মৌলটির N/P এর মান কত? দেখো এই হচ্ছে, এটার ক্ষেত্রে কী হবে দেখে নাও, যে এই যে মৌলটা যে 225 বা 225 225/90, মৌলটির প্রোটন সংখ্যা কিন্তু এখানে 90, তাই না? প্রোটন সংখ্যা কত হচ্ছে? 90, যাকে আমরা পি দিয়ে লিখছি, এবং নিউট্রন সংখ্যাকে আমরা এন দিয়ে লিখি, যার কত হবে? আমরা জানি ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাই, সেটা হচ্ছে 135। তাহলে বলছে N/P এর মান কত? N মানে 135, P মানে 90, কাটাকাটি করলে 3/2 হচ্ছে। কত হচ্ছে? 3/2 হচ্ছে। ওকে, তাহলে উত্তর কত হবে? 3/2। যদি বিক্রিয়াটি সম্পূর্ণ করো, ঠিক আছে, কার্বন 14/6, এখানে কী হবে? এটা হচ্ছে নাইট্রোজেন 14/4। এটা একটু ভুল আছে মনে হচ্ছে প্রশ্নটা। এখানে এই এনটা কিন্তু 4 নয় 7 হবে, এবং 7 যদি হয় তাহলে জিঘাত চিহ্নের ওখানে হবে বিটা, জিঘাত চিহ্নের ওখানে কী হবে? বিটা হবে। ওকে, এই কোশ্চেনটা কিন্তু একটু ভুল ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে যে নোবেল গ্যাস কী হবে? নোবেল গ্যাস কিন্তু নোবেল গ্যাস, এখানে নোবেল গ্যাস কোনটা? নোবেল গ্যাস রেডন। ঠিক আছে, নোবেল গ্যাস কোনটা হবে? এটা হচ্ছে নোবেল গ্যাস 2.11.1 রেডন। RN মানে হচ্ছে রেডন। ইনভার মানে কি? ইনভার একটা সংকর ধাতু। ইনভারটা কি? সংকর ধাতু। ঠিক আছে, ইনভারটা সংকর ধাতু। তারপর বলেছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল। সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে CS।
সিএইচ হচ্ছে সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌল সিএইচ, আর সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন, ঠিক আছে। এটা হচ্ছে সিএইচ মানে সিজিয়াম। জেডএনও প্লাস জেডএন প্লাস সিও, এটা কার্বন বিজারণ পদ্ধতি দ্বারা হচ্ছে 2.11.4। ওকে, তারপরে বলেছে কি ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা কত হয়। মনে রাখবে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলির যোজ্যতা হচ্ছে +2 হয়। কত হয়? +2, ঠিক আছে। এটি সমযোজী যৌগের উদাহরণ দাও, সেটি অষ্টক নিয়মের ব্যতিক্রমী। এটা সমযোজী যৌগ যা অষ্টক নিয়মের ব্যতিক্রমী যদি হয় তাহলে সেটা হচ্ছে BF3, ঠিক আছে। BF3-র পুরো নাম কি? বলছে বোরন ট্রাইফ্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, ঠিক আছে। তারপরে যেটা আছে এটাই অ্যাকচুয়ালি, ঠিক আছে। বলছে অথবা কোশ্চেনে ওইটাই আবার লিখেছে যে BF3 যৌগে কোন মৌলের অষ্টক পূর্তি আছে। মনে রাখবে এখানে কিন্তু ফ্লুরিনের কিন্তু অষ্টক পূর্তি আছে। কার? ফ্লুরিনের কিন্তু অষ্টক পূর্তি আছে। বলছে NH3 থেকে উৎপন্ন একটি জৈব সারের নাম এবং সংকেত লেখো। অর্থাৎ NH3 মানে অ্যামোনিয়া থেকে উৎপন্ন একটা জৈব সারের নাম হচ্ছে ইউরিয়া। জৈব সারের নাম কি? ইউরিয়া, যেটা কিন্তু আমি কোথায় লিখবো? এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, না উপরে লিখে দিই। 2.14 উত্তর কত হবে? ইউরিয়া। যার সংকেত কত হবে? তার সংকেত হচ্ছে NH2CO NH2, এটাই কিন্তু তার সংকেত। এটা খুব ভালো একটা প্রশ্ন কিন্তু, ইউরিয়া যার সংকেত হচ্ছে NH2CO NH2। ওকে, তোমার নেক্সট কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে আমাদের। বলছে তাহলে কী বললাম, অ্যামোনিয়া থেকে উৎপন্ন জৈব সারের নাম এবং তার সংকেত লিখলাম। বলছে মেলামাইন প্রস্তুতির জন্য কোন যৌগ ব্যবহার করা হয়। মেলামাইন প্রস্তুতির জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হলো ইউরিয়া। মেলামাইন প্রস্তুতির জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ইউরিয়া, ঠিক আছে। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কী বলছে তারপর একটা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনে ক্যাথোডে কী বিক্রিয়া ঘটে। ক্যাথোডের বিক্রিয়াটা লিখতে বলছে, তো চলো ক্যাথোডের বিক্রিয়াটা কী ঘটে লিখে দিই। ক্যাথোডে যে আচ্ছা দেখে নাও ক্যাথোডের বিক্রিয়াটা কী ঘটে তোমরা দেখে নাও। যে ক্যাথোডের বিক্রিয়া হচ্ছে এই যে 2Al3+ প্লাস 6 ইলেকট্রন, 2Al3+ 6 ইলেকট্রন, এটা হচ্ছে মানে ইলেকট্রন। সেখান থেকে দুটো হচ্ছে অ্যালুমিনিয়াম পাবো আমরা, ঠিক আছে, মানে দুটো অ্যালুমিনিয়াম পাবো, ঠিক আছে। তাহলে কী বললাম, 2Al3+ 6 ইলেকট্রন ইজিকল হচ্ছে সমান তীর চিহ্ন, অর্থাৎ এখান থেকে আমরা কী হচ্ছে দুটো অ্যালুমিনিয়াম পাচ্ছি, তাই তো, 2 অণু অ্যালুমিনিয়াম পাচ্ছি, ঠিক আছে। তারপরে কি বলছে, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা সেটা কিন্তু আমাদের বলতে হবে। বলছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলি তড়িৎ পরিবহন করে। এই মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে না, এটা হবে আয়ন। এটা তাহলে মিথ্যা হবে, এটা তাহলে কী হবে? মিথ্যা হবে, ঠিক আছে। এটা কারা তড়িৎ পরিবহন করে? আয়ন তড়িৎ পরিবহন করে। ওকে, বলছে প্রোটিনের মনোভারের নাম কি? অ্যামাইনো অ্যাসিড। প্রোটিনের মনোভারের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, এটা ক্লাস 7-এর প্রশ্ন, অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে। প্রোটিনের মনোভারের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তারপরে কি বলেছে যে 1,1,2,2 টেট্রাব্রোমোইথেনের গঠনমূলক সংকেত লেখো। 1,1,2,2 টেট্রাব্রোমোইথেনের গঠনমূলক সংকেত, তো দেখে না আমরা লিখে দিচ্ছি এখানে সি বন্ড সি, ঠিক আছে। এই পাশে একটা এইচ হবে, এই পাশে একটা এইচ হবে, নিচে একটা বিআর, এখানে একটা বিআর, উপরে একটা বিআর, এখানে এইচসিতে একটা বিআর। এটা হচ্ছে 1,1,2,2, অর্থাৎ এই এটাকে 2 বলা হচ্ছে। তো এখানে 1-এ দুটো ব্রোমিন আর হচ্ছে 2-তেও দুটো ব্রোমিন, তাই 1,1,2,2 টেট্রা ব্রোমো, মানে টেট্রা মানে 4টে, তো টেট্রা ব্রোমো মানে 4টে ব্রোমিন আছে, এবং এটা হচ্ছে ইথেনের সংকেত, তাই 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেনের নাম। আশা করি বোঝা গেল এর নাম 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন কেন বলছে। এই যে এটা এটা আমরা জানি যে কার্বনের ইউপ্যাক নামকরণ করতে গেলে আমাদের কিন্তু উল্টো দিক থেকে গুনতে আসতে হয়। তাহলে এটা একটা কার্বন, দুটো কার্বন, তাহলে এই কার্বনের নাম 1, এই কার্বনের নাম হচ্ছে 2। তাহলে এক কার্বনের সঙ্গে দুটো ব্রোমিন, তাই 1,1 মানে দুটো ব্রোমিন, তাই দুবার 1 লিখছি। আর 2 লিখলাম কেন? কারণ হচ্ছে 2 নম্বর কার্বনের সঙ্গে দুটো ব্রোমিন আছে, তাই 2 লিখছি। 1,1,2,2 টেট্রা মানে 4টে ব্রোমিন, তাই টেট্রা, ব্রোমো মানে ব্রোমিন, আর এটা ইথেনের সংকেত C2H2, ইথেনের সঙ্গে, তাই হচ্ছে 1,1,2,2 টেট্রা ব্রোমো ইথেন। বোঝা গেল?